আয়াত এই প্রশ্নের জবাব জানে না, আর যা জানে না সেই বিষয়ে বলতে সে ইচ্ছুক নয়। অলস ভঙ্গিতে বলল, এসব প্রশ্ন অবাঞ্ছিত। পালিয়ে যাচ্ছিস কেন? তুই পছন্দ করতি উর্মিকে। বেশ, যে মেয়ের জন্য আজ তুই আমাকে কষ্ট দিলি, আমি তোকে অভিশাপ দিলাম। এই মেয়েকে তুই যেন কখনো রক্ষা না করতে পারিস, কখনো না। জুই মুহূর্তেই মাহমুদাকে ধমকে উঠল, কারণ হাজার হোক ষোড়শী তার ভাতিজি। আয়াদের মুখবির এক মুহূর্তে গম্ভীর মেঘে ঢেকে গেল। তার মনে হুট করে একটা ভয় তৈরি হয়ে গেল, এমন ভয় যা সহজে যাবে না। দরজার বাহির থেকে পদধ্বনি ভেসে আসছে। আয়াত যে আসছে তাতে সন্দেহ নেই। ষোড়শী ইদানিং লোকটা সবকিছু বুঝতে পারে, কিন্তু সে রেগে আছে, ভীষণ রেগে আছে। তার দোষ কি? চরগুলো কেন খেলো? মুখটা ঘুরিয়ে নিল অন্য পাশে। আয়াত দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। ষোড়শীকে দেখে দীর্ঘশ্বাস ছাড়লো। সে একটা জিনিস মানতে বাধ্য, যে এই মেয়েটার ভাগ্যের দিক থেকে অনেক বেশি অসহায়। দীর্ঘশ্বাস ফেলে দরজা আটকে দিল শক্ত করে। কেক খাওনি কেন? খাবো না। কেন? তোমার প্রিয় চকলেট ফ্লেভার? চর খেয়ে পেট ভরে গেছে। আয়াত হাসলো। ষোড়শীর সাথে একদম গা ঘেঁষে বসতে বসতে বলল, আমারও পেট ভরা। খুশি একটা খেয়েছে। মানে? চর খেয়েছে, মা দিয়েছে। ষোড়শী দ্রুত ঘুরে আয়াদের পানে তাকালো। ডান গালটা ভীষণ লাল হয়ে আছে, সেখানে স্পর্শ করে কাঁদো কাঁদো সুরে বলল, অনেক ব্যথা পেয়েছেন তাই না? পেয়েছে স্বল্প, তবে তোমাকে বেশি দিয়েছে। গালটা লাল হয়ে আছে। আমার অভ্যেস আছে। ষোড়শী আলতোভাবে আয়াতের গালে হাত বুলিয়ে দিতে লাগলো। মেয়েটা গোলাপি রঙের একটা শাড়ি পরেছে, চেহারাতে মেকআপ নেই, তবে ওর ঠোঁট দুটো ভীষণ লাল দেখাচ্ছে। হয়তো নিজে নিজে কামড়িয়েছে এজন্য। এই অল্প সিক্ত নরম অংশটা দেখে আয়াদের শরীর উষ্ণ হলো। মেয়েটা একটু বেশি কিউট না তার কাছে? ষোড়শীকে টেনে নিজের কাছে নিয়ে বলল, আমি তোমাকে রক্ষা করার জন্য দুনিয়ার সবকিছু করতে পারি, তুমি আমাকে ছেড়ে যেও না। যাবো না, কিন্তু চাচি আজ খুব কষ্ট পেয়েছে। কাল আমরা গ্রামে চলে যাব, অনেক ভোরে। রাতে সকালে ঘুমিয়ে গেলে তেরা রুমে গিয়ে সবকিছু গুছিয়ে নেবে। আমরা কি পালিয়ে যাচ্ছি? এখানে আর কখনো আসবো না? আয়াত ভ্রুজোড়া কুঞ্চিত করে ফেলল। কেন আসবো না? তাছাড়া বাবা আমাদের পক্ষে, মাকে সে এলে শান্ত করতে পারবে। কিন্তু আপাতত আমাদের দুজনের দূরে থাকা উচিত। ধরে নাও হানিমুনে যাচ্ছে। হানিমুনে কে পরীক্ষা দিতে যায়? আমি গিয়ে নিশ্চিত ইতিহাস করব। মানুষের জন্ম হয়েছে ইতিহাস তৈরি করার জন্য। এখন বলো, কে খাবে কিনা? খাবো, কিছু খাইনি তো। ষোড়শী হাত বাড়িয়ে কেকের বাক্সটা নিল, খুলে প্রথমবার আয়াদের মুখে দিয়ে নিজে খেতে লাগলো। মেয়েটাকে মনে হচ্ছে খুব মনোযোগ দিয়ে খাচ্ছে। আয়াদের বারংবার তার মায়ের অভিশাপ মনে হচ্ছে। হঠাৎ আয়াদের কি হলো? সে ষোড়শীর গলায় কপাল ঠেকিয়ে বলল, আমি কি তোমাকে ভালোবেসে ফেলেছি সরিষে? আমার তোমাকে হারানোর এত ভয় হয় কেন? আপনি আমাকে ভালোবাসেন কিনা তা আমি কিভাবে বুঝবো যদি আপনি না বোঝেন? আমি তো আপনার করুণাকেও ভালোবাসা ভেবে নিতে পারি। আমি তোমাকে করুণা করি না অন্তত, কিন্তু ভালোবাসা কি? আর তোমার প্রতি আমার এরকম অবসেশন কেন? আমাকে তুমি ভালোবাসো, নিজের সাথে গুণ মিলিয়ে বলো তো, আমার তোমার প্রতি অনুভূতি কি? ষোড়শী নেত্রপল্লব মেলে আয়াদের পানে তাকালো। হঠাৎ তার বিয়ের আগের দিনের কথা মনে পড়ে গেল, যেদিন আয়াত সেই কথাগুলো নিজের বাবাকে বলেছিল। সেই বিষয় কি তোলা এখন ঠিক হবে? কিন্তু ষোড়শী তো বিষাক্ত ভাবনাগুলো ভেতরে রাখতেই চায় না। আমার প্রতি আপনার অনুভূতিগুলো করুণা। বিয়ের আগের দিন আপনি বলেছিলেন চাচাকে যে আমি আপনার যোগ্য নই। আমি সেসব শুনেছিলাম, ভীষণ খারাপ লেগেছিল আমার, জানেন। ইচ্ছে ছিল বিয়ের পর ডিভোর্স দিব, কিন্তু মেয়ে মানুষ স্বভাবতই দুর্বল হয়। ষোড়শী ঠোঁট উল্টে অভিযোগ করলো। আয়াত হেসে ফেললো এতে। একটা মানুষ এতটা কিউট হয় কিভাবে? মেয়েটাকে টেনে কাছে এনে গালে চুমু খেয়ে বলল, ভাগ্যিস তুমি দয়া করে আমাকে বিয়ে করেছিলে। আমি দয়া করেছি? একদমই না। তবে তুমি ভীষণ বোকা। আমি তোমাকে জীবনে অনেক বোকা বানিয়েছি। জানি, এই ব্যাপারেও তীরা বলেছে। আপনি আগে বলেছিলেন যে আপনার এক বন্ধুকে খুন করেছেন, আর এটা আমি একমাত্র দেখেছিলাম। পরে তীরা বলল যে আপনি বলেছেন এটা নাকি মজা ছিল, আমাকে ভয় দেখাতেন। আয়াত মলিন হাসলো। আসলে সে তীরাকে বলল বিষয়টা মিথ্যা না। আয়াদের জীবনে প্রথম অঘটন ছিল সেটা, যা অনেক ভুলের কারণে হয়েছিল। পরবর্তীতে যদিও তা ধামাচাপা দিয়েছে সে। ঠিক তখন থেকে তার লিলিয়ার সাথে পরিচয়।
এবং মহিলাটা তাকে বিভিন্ন জিনিসের ট্রেনিং দিয়ে আজকে জোকার বানিয়েছে। আয়াত যত পাপ করুক ঘুণাক্ষরেও জীবনে আর এটা করবে না। সে যা যা করেছে তার জন্য যদি ষোড়শীকে হারাতে হয়, আয়াদের হাতের বাঁধন আরো দৃঢ় হলো। এত জোরে কেন ধরেছেন? নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হোক। এহেন সময় নিচে অনেক চিল্লানোর শব্দ শোনা গেল। মনে হচ্ছে সাহিল ফিরেছে। অত্যন্ত মাহমুদার চিল্লানোর শব্দে সেটাই মনে হচ্ছে। ভদ্রলোক প্লেনে করে কত তাড়াতাড়ি এসেছে তা আয়াত বুঝতে পারছে। একটু নিশ্চিত হলো সে। ষোড়শীকে ছেড়ে বলল, শাড়িটা খোলো। এই চিঠি দেওয়া কোনো কিছু পড়তে হবে না। তিনার রুম থেকে তাহলে কিছু এনে দিন, সেটা পড়ি। এখন যাই হয়ে যাক, আমি তুমি রুম থেকে বের হবো না। এক কাজ করো, টি শার্ট আছে সেখান থেকে একটা পরো। ষোড়শীর মুখবির একটু রক্তিম হলো। আয়াদের সামনে সে কখনো এত খোলামেলা পোশাক পরেনি। সেখানে বিগ সাইজ টি শার্ট কখনো সম্ভব না। আয়াত আলমারির ভেতর থেকে একটা টি শার্ট বের করে আনলো। এটা তো মেয়েদের, আপনি এসব পড়েন? গর্ধব, তোমার জন্য কেনা। যেহেতু তুমি আমার স্ত্রী এবং মাঝে মধ্যে আমাদের একসাথে থাকা হয়, সেখানে এমার্জেন্সি ভেবে কিনেছিলাম। আপনি অনেক কিছু ভেবে কাজ করেন। এখন ঘুমাও, কাল আমরা ভোরে রওনা দিব। ক্ষুধা বেশি লাগলে একটু সহ্য করে নাও। ক্ষুধা নেই, কেক খেয়েছি আর মিষ্টি খেলে আমার পেট ভরে যায়। আয়াত ফ্রেশ হয়ে এসে দেখলো ষোড়শী ইতিমধ্যে শাড়ি বদলে শুয়ে পড়েছে। তার পাশে গিয়ে সে নিজেও শুয়ে পড়ল। দুজনে মুখোমুখি হয়ে আছে। অন্ধকারে একে অপরের মুখবয় গঠন বোঝা যাচ্ছে। ষোড়শী আয়াদের গালে হাত রেখে ফিসফিস করে বলল, আমি আপনার যোগ্য হলে আমাকে কখনো ছাড়বেন না, ওয়াদা করেন। তুমি সব সময় আমার যোগ্য ছিলে, শুধু আমি অন্ধ ছিলাম। চলেন পরীক্ষার পর বেবি নিই। তুমি নিজে তো একটা বাচ্চা, পরে আমি সামলাবো কিভাবে? ষোড়শী হেসে উঠে বিড়বিড় করে বলল, আপনি পচা। আই হেট ইউ আয়াত ভাই। আয়াত জবাব দিল না। অন্ধকারে ষোড়শীকে দেখতে লাগলো। ক্ষণবাদে মেয়েটার গভীর নিঃশ্বাসের শব্দ পাওয়া গেল। এরপর আয়াত আজ ভালোভাবে বুঝেছে মেয়েটা তার দুর্বলতা। সে পুরো প্রাণ দিয়ে মেয়েটার প্রতি দুর্বল। ষোড়শী আজ আয়াদের সাথে থাকবে, বিষয়টা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ছাড়ল তীরা। আজকের রাতে তার সঙ্গে অনেক বেশি প্রয়োজন ছিল। ষোড়শী আজ আয়াদের সাথে থাকবে, বিষয়টা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ছাড়ল তীরা। আজকে রাতে তার সঙ্গের অনেক বেশি প্রয়োজন ছিল, কিন্তু সম্ভব না দেখে জানালার সামনে দাঁড়ালো। কত বিশাল কলহ হওয়ার পরও সব কিছু শান্ত হয়েছে। আর শান্ত হওয়ার সঙ্গে সঙ্গে তীরার মনে ঝড় উঠেছে। এক ধরনের অসহনীয় ব্যথা হচ্ছে মনে। ইজাজকে সে পছন্দ করে, কিন্তু এখন যে ঝামেলাটা হলো এরপর সম্ভব কিভাবে? হঠাৎ সে খেয়াল করলো বাগানের মধ্যে কিছু নড়াচড়া করছে। একটু খেয়াল করে দেখলো মানুষটা ইজাজ। অন্ধকারেও বলে দিতে পারবে যে তাদের দুজনের মনের অবস্থা একরকম। তীরা জানালার কার্নিশে মাথা ঠেকালো। হালকা সমীরণে তার চুল উঠছে। বন্ধ নেত্র পল্লব দিয়ে একটা ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এরপর কয়েকবার এমন হলো। যখন আয়াত ষোড়শী বের হলো গাড়ি নিয়ে, তখনও সূর্য ঠিকঠাক উঠেনি। আজান দিয়েছে। এমন সময় যেতে একটুকু ইচ্ছা করছে না ষোড়শীর, কিন্তু উপায় নেই। গাড়িতে উঠে বসতেই আয়াত তাকে বলল, সামনে এসো, ড্রাইভার যাবে না আমাদের সাথে। এত রাস্তা একা ড্রাইভ করতে পারবেন নাকি? আমার যোগ্যতাতে এত সন্দেহ? তা নয়। ষোড়শী পেছনের সিট থেকে বের হয়ে সামনের সিটে বসলো। বাড়িটার দিকে তাকিয়ে কেমন যেন শূন্য অনুভব হলো তার। মনে হচ্ছে এখানে আর সে ফিরতে পারবে না, কিন্তু কথাটা আয়াতকে সে বলতে চায় না। গাড়িতে উঠতেই মুহূর্তেই তা চলতে লাগলো। রাস্তা ফাঁকা হওয়ায় খুব একটা সময় লাগলো না। অনেকটা দূর আসার পর প্রতিমধ্যে থামলো কিছু খাওয়ার জন্য। একটা নামকরা হোটেলে ঢুকে সকালের খাবার অর্ডার দিল। প্রথমে তাদের গরম গরম চা দিয়ে গেল। তা মুখে দিতেই ষোড়শীর মনে একদম রিফ্রেশ হয়ে গেল মনটা তার। কি কি অর্ডার করেছেন? তোমার পছন্দসই সব কিছু। কিন্তু এত কেন? আপনার টাকা সাবধানে খরচ করা উচিত। রিল্যাক্স, তুমি রানীর মতন থাকলে ওই সারা জীবন তোমার স্বামীর অর্থ শেষ হবে না। যা তাই হয় নাকি? হয়। খাওয়া আসতেই ষোড়শী হঠাৎ জিজ্ঞেস করলো, উর্মিয়াপুর জন্য আপনার খারাপ লাগছে? কেন?
তার সাথে বিয়ে হলো না যে। যদি বিয়ে হতো দুজনে একসাথে থাকতেন, কত ভালো হতো, পারফেক্ট কাপল। তুমি কি মজা নিচ্ছ? মেয়ে মানুষ বলতে জেলাস। নিজেকে দেখেন, কালকের চরগুলো এখনো মনে আছে আমার। কাল চর খেয়েছ, এখন খাবার খাও। ষোড়শীর মুখে খাবার ঢুকিয়ে দিল আয়াত। তাদের দুজনের কথার মাঝে মনে হচ্ছে দূর থেকে কেউ দেখছে। আয়াত ভীষণ সচেতন একজন মানুষ, এক মুহূর্তেই তা ধরতে পারল। তবে ষোড়শীকে সে সব কিছু বলল না। সকাল 10টার আগে তারা পৌঁছে গেল। বাড়ির সামনে আসতেই থমকে গেল ষোড়শী। সেই ঘটনার পর একবারও আসেনি এখানে। সে জানে না ড্রয়িং রুমে যাবে কিভাবে। আয়াত তাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে কপালে নাক ঠেকিয়ে বলল, ভয় নেই, মন খারাপ করো না, চাচার জন্য দোয়া করো। হুম। বাড়ির দরজা খুলতেই ষোড়শী চমকে উঠল। যে বাড়িটাকে বাহির থেকে শান্ত মনে হচ্ছিল, ভেতরে এর ঠিক বিপরীত। মিনিমাম 50 জন মানুষ এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। এরা কারা? আর বাড়িতে কি করে? এর সেই লোক যারা সর্বদা তোমার খেয়াল রাখবে, একদম ছায়ার মতন। ভয় নেই, এটা কেউ বেইমান না। এসব রুদ্রবীরের ভয় করলেন? হ্যাঁ, তাছাড়া তোমার শুধু দায়িত্ব পড়াশোনা করা, আর একটা এক্সট্রা দায়িত্ব আছে। সেটা কি? আয়াত সকলের সামনে তাকে টেনে চুমু খেলো। ষোড়শী ধাক্কা দিয়ে বলল, নির্লজ্জ। কিসের নির্লজ্জ? এটা তোমার দায়িত্ব, আর এরা তোমাকে জাজ করবে না। আপনি তো এমন ছিলেন না। পুরুষ মানুষ বউ পেলে বদলায়। ষোড়শীকে তোয়াক্কা না করে সে হেলে দুলে উপর উঠে গেল। এই মানুষটা কি সেই যে তাকে কথায় কথায় চড় দেয়? অবশ্য এক অঙ্গে এত রূপ। পড়াশোনা করতে একটুও ভালো লাগে না আমার। এত পড়লে মনে হয় সব ভুলে যাচ্ছি। তোর কি খবর? ফোনের ওপাশ থেকে তীরা জবাব দিল, পড়তে ভালো না লাগলেও পড়তে হবে। আর তো দুটো এক্সাম, তারপর প্র্যাকটিক্যাল, এরপর শেষ। ভাইয়া বলেছেন নেপাল নিয়ে যাবে। আমাকে তো বলেনি। তোকে বোধহয় নিবে না, থাক, কষ্ট পাস না। আমাকে হয়তো সারপ্রাইজ দেবে, এই জন্যই বলেনি। প্রেমে অন্ধ মহিলা। তীরার কথায় হেসে উঠল ষোড়শী। সে অন্ধ বটে, তা নয়, সারাদিন মাথায় আয়াদের কথা ঘুরে কেন। এমনকি যখন পরীক্ষার হলে প্রচণ্ড কঠিন প্রশ্নের জবাব লিখছে, ঠিক তখনও মনে হয় মানুষটা হঠাৎ হঠাৎ তার মস্তিষ্কের ভেতর থেকে উকি দেয়। তীরা, ইজাজ ভাইয়ের সাথে তোর কথা হয়? কিছু সময় নীরবতা পালন করে ওপাশ থেকে জবাব এলো, না, দেখলাম আমাকে ব্লক করেছি ইনস্টাতে। বোধহয় ভাইয়ার উপর রাগ করে। এমনকি ফুপু কল করে কান্নাকাটি করলো, ছেলে না বলে চলে গেছে এই জন্য। সেই কি কান্না দুই মহিলার। একজন কাঁধে ছেলে বিয়ে করেছে এই জন্য, আরেকজন কাঁধে ছেলে বিয়ে করেনি এই জন্য। মন খারাপ করিস না, যদি ভাগ্যে থাকে তাহলে আবার কথা হবে তোদের। বাদ দে, এখন পড়তে বস, যা, পরে ভাইয়া বকা খাবি। ফোন রেখে দিল তীরা। ষোড়শীর পড়াতে মনোযোগ দিল। পরীক্ষাগুলো তার ভালো হয়েছে। রেজাল্ট এলে এখন বাকিটা বোঝা যাবে। যখন সে ভীষণ মগ্ন একটি প্রশ্নের জবাব পড়তে, তখন দরজায় শব্দ হলো। একটি মেয়ে হালকা উকি দিয়ে বলল, একটা মহিলা গেটের সামনে খুব চিল্লাচ্ছে, বলছে তোমার মা স্যার বাড়িতে নেই, কি করব? ষোড়শীর মুখটা কালো হয়ে গেল। এটা নিশ্চয়ই মল্লিকা। সে ভাবলো গেটের ভেতর থেকে হালকা কথা বলে চলে আসবে। আগত মেয়েটাকে বলল, আপু, আপনি চলেন আমার সাথে, ব্যাপারটা দেখছি। ঠিক আছে। ষোড়শীকে দেখতে পেয়ে মল্লিকা তড়িঘড়ি করে গেটের কাছে এলো, কিন্তু তাকে ভেতরে ঢুকতে দেওয়া হলো না। মল্লিকা অশ্রু সজল কণ্ঠে বলল, তোর কি খবর? পরীক্ষা কেমন হচ্ছে? এখানে আসার কারণ কি? সবসময় এমন করো, মানুষ তো ভালো বলবে না। আমি তো মা, এই জন্য খোঁজ নিতে এসেছি। ষোড়শীর কপালে ভাঁজ পড়ল। মা, এই শব্দের ভিত্তি আসলে কি তার জন্য মল্লিকার নিকট আছে? ষোড়শী খেয়াল করলো মল্লিকার অবস্থা বেশি ভালো নয়। চোখে কালি পড়েছে, অনেক রোগা হয়েছে। সে এর কারণ জানে। সম্পত্তির কোলের ছেলেটা পানিতে ডুবে মারা গেছে। বিষয়টা জেনে ষোড়শীর খারাপ লাগলেও সে দেখতে যায়নি। এখন যে বয়স, তাতে আরও একবার মল্লিকার সন্তান হবে কিনা সন্দেহ। এমন চললে স্বামীর সংসারে থাকতে ভীষণ কষ্ট হবে। ষোড়শী দীর্ঘশ্বাস ছাড়ল। সত্য বলতে মানুষের নিজের কিছু করতে হয় না। যাদের কর্মফল ভোগ করার থাকে তা আপনা আপনি সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসে যায়। খোঁজ নিয়েছো তো, চলে যাও। শুনলাম তোর আর আয়াতের বিয়ে হয়েছে, বড়ভাবে মেনে নিল। না, মেনে নেয়নি, কিন্তু আশা করি নিবে। তোর বাবা একটা ভালো কাজ করে গেছে।
আয়াত তোকে রক্ষা করতে পারবে। শোন, তোর বয়স যে অবধি 23-24 না হবে সেই অবধি খুব সাবধানে থাকবি, কারণ রুদ্রবীরের এমন বয়সের মেয়ে পছন্দ না। আমি ভুল করেছি ষোড়শীমা, আমি সব সময় তোকে নিয়ে চিন্তাতে থাকি। মল্লিকা কান্নায় ভেঙে পড়ল। ষোড়শী কি বলবে সে বুঝতে পারল না, কারণ কোনটা নাটক আর কোনটা সত্য সে জ্ঞান এখনো তার হয়নি। সে কি ভেবে তাকে ওখানে দাঁড়াতে বলে রুমে চলে এলো। আয়াত তাকে খরচ করার জন্য অনেক টাকা দেয়, যা সে খরচ করে না বললে চলে। সেখান থেকে কিছু এনে মল্লিকার হাতে তুলে দিল। ফল কিনে খেও। আমি তোর কাছে টাকার জন্য আসিনি। জানি, এটা এমনি দিলাম, কিনে খেও, আমি আসি। ষোড়শী পেছনে ফিরে চলে গেল। মল্লিকার ফুপিয়ে কান্নার শব্দ শোনা যাচ্ছে। এখানে কিছু করতে পারবে না ষোড়শী। হিসেবে এখন মল্লিকার রানীর মতো থাকার কথা ছিল। ষোড়শী জানে তার দুটো ভাইকে পেটে থাকতে মেরে ফেলেছে মল্লিকা, শুধুমাত্র তার বাবাকে পছন্দ করতো না এজন্য। তারা থাকলে আজ তাদের জীবনটা অন্যরকম হতো। অবশ্য যা হয়নি তাতে কষ্ট পেয়ে কি লাভ। ষোড়শী পুনরায় চেয়ার টেবিলে ফিরে এলো। নির্জন কক্ষতে শুধু পৃষ্ঠা উল্টানোর শব্দ শোনা গেল। আজ পরীক্ষা শেষ, তারপর আমরা বাড়ি ফিরে যাচ্ছি। মা কিন্তু এখনো খুব রেগে আছে। ষোড়শী চুপচাপ খোপা করতে করতে বলল, তাহলে কেমন হবে? কি হবে? অন্তত মার খেতে হবে না। খেলো একটা বুদ্ধি শিখিয়ে দিই। কি বুদ্ধি? আয়াত ষোড়শীকে পেছন থেকে জড়িয়ে ধরে কানে ঠোঁট লাগিয়ে ফিসফিস করে বলল, মাকে বলবো যে খুব শীঘ্র সে দাদি হতে চলেছে, দেখবে মাথায় করে রাখবে। মেয়েটা ভীষণ লজ্জা পেল। পেটে কুনুয়ের গুঁতো দিয়ে বলল, এরপর যখন শুনবে হবে না তখন কি করব? কেন? সত্য হলে দোষ কি? আপনি এই কথা বলছেন হঠাৎ আজ কেন? ষোড়শীকে ঘুরিয়ে মুখোমুখি করলো আয়াত। মেয়েটার ওজন বেড়েছে ইদানিং, দেখতে সুন্দর লাগছে। আমাদের সম্পর্কটা এখন এগিয়ে নিয়ে যাওয়া উচিত। তুমি বড় হয়েছ, যদি তুমি রাজি থাকো। মুখে না বলে আয়াতকে ধীরভাবে জড়িয়ে ধরল ষোড়শী। এতে যেন সব কয়টা প্রশ্নের জবাব ছিল। ষোড়শী, আমাকে ভালোবাসো? ভীষণ। একটা ওয়াদা করো, যদি অনেক কঠিন পরিস্থিতি আসে তবে কখনো নিজের মস্তিষ্কের উপর কন্ট্রোল হারাবে না। সৃষ্টিকর্তা আমার উপর বিশ্বাস রাখবে। সব উল্টে গেলেও আমি তোমাকে খুঁজে বের করব। ততক্ষণ অবধি আমার জন্য নিজেকে সুরক্ষিত রাখবে। আমাকে নিয়ে খুব ভয় পান? হ্যাঁ, আমি দাঁড়িয়ে থাকবো বাইরে, সোজা গেটের কাছে আসবে, আর কোথাও যাবে না, এমনকি ওয়াশরুমেও না। জি জনাব, সব মনে আছে, রোজ মনে করিয়ে দেন। সাবধান থাকে ভালো। এখন চলো। আয়াত ষোড়শীকে নিয়ে বের হয়ে গেল। প্র্যাকটিক্যাল পরীক্ষা হওয়ায় খুব বেশি সময় লাগলো না। এক্সাম হল থেকে যখন বের হতে যাবে তখন পেছন থেকে একজন তার নাম ধরে ডাকলো। এই স্যারকে সে চিনে, পরীক্ষার মধ্যে বেশ কয়েকবার গার্ড পড়েছে তার। এটা কি তোমার রেজিস্ট্রেশন নাম্বার? কাগজে লেখার দিকে ভালো করে তাকিয়ে দেখে ষোড়শী বলল, জি স্যার। আমার সাথে একটু অফিস রুমে এসো, তোমার খাতায় একটু সমস্যা হয়েছে। ষোড়শী ভয় পেয়ে গেল। স্যারের কথা মতো পেছন পেছন চলতে লাগলো। তার মনে কোনো প্রকার অন্য চিন্তা আসেনি। অফিস রুমে ঢুকতেই সে খেয়াল করলো সবগুলো জানালা বন্ধ এবং স্যারটা মাস্ক পরে নিল। ভেতরে ঢুকতেই ষোড়শী অন্যরকম একটা সুগন্ধ পেল। স্যার তার দিকে একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, এখানে রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে কিনা দেখো। ষোড়শী কাগজটার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমো ঘুমো অনুভব করলো। তার মনে বলে উঠল কিছু একটা ঘটে গেল যা ঘটার কথা ছিল না। যখন সে একেবারে পড়ে যাবে তখন মনে হলো পেছন থেকে কেউ বুকে জড়িয়ে নিল, কিন্তু এখানে কোনো উষ্ণতা নেই। অচেতন অবস্থাতেও তার শরীর ঘিন ঘিন করে উঠল। এক্সাম সেন্টার ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু ষোড়শী আসার কোনো নামগন্ধ নেই। আয়াদের মনে হচ্ছে কিছু ঠিক নেই। দারোয়ানের সাথে এত দিনে ভালো পরিচয় হয়েছিল তার। তাকে জিজ্ঞাসা করতে ভদ্রলোক চিন্তায় পড়ে গেল। মুহূর্তেই কলেজের ভেতরে সকলে খোঁজা আরম্ভ করলো। আয়াদের যা বোঝার বুঝে গেছে। ঠিক তৎক্ষণাৎ একটা নাম্বার থেকে তার ফোনে মেসেজ এলো। ডাটা অন থাকায় টুংটাং শব্দ হচ্ছে। মেসেজ অপশনে ঢুকতেই রুদ্রবীরকে দেখা গেল, যার বুকে ষোড়শী ঘুমিয়ে আছে। নিচে আবার মেসেজে লেখা, সারপ্রাইজ সারপ্রাইজ, আয়াত সুলতানি নাকি জোকার, কোনটা বলবো? কোথায় আমি? মনে হচ্ছে আমার আশেপাশে সবকিছু ডুবে যাচ্ছে। এটা কি মৃত্যুর আগের সময়টা? এক ফোঁটা অশ্রু ষোড়শীর চোখের কার্নিশ ছুঁয়ে গড়িয়ে পড়ল। সে বুঝতে পারছে কোনো শক্ত কিছুর উপর সে শুয়ে আছে, সম্ভবত মেঝের উপর। ভীষণ দুর্বল লাগছে তার।
কম্পমান কণ্ঠতে আয়াদের নাম উচ্চারণ করলো। ইদানিং ঘুমের মধ্যে যখনই সে হাত মেলে দিত, শূন্য একটা উষ্ণতা এসে ঘিরে ধরত তাকে। তবে এখন চারিধার নীরব, একদম মৃত্যুপুরীর মতো নীরব। ধীরে ধীরে চোখ খুলল সে। মাথার উপর অনেকগুলো লাইট লাগানো, যেমনটা অপারেশন থিয়েটারে থাকে। দুর্বল দৃষ্টিতে আশেপাশে তাকালো। সত্যি সে একটা অপারেশন থিয়েটারের মতন জায়গায় শুয়ে আছে। আর ঠান্ডা ভাবটা মেঝেতে নয়, বরং ধাতব টেবিলে ছিল। সবগুলো ফিরে আসতে সর্বপ্রথম নাকে মেন্টালি একটা গন্ধ এলো। বহুদিন ধরে রক্ত পচে থাকলে এমন গন্ধ হয়। তাকে উঠতে দেখে একটা মহিলা উঠে এলো। কোনো প্রকার শব্দ না করে তার প্রেসার মাপতে লাগলো। ষোড়শী খেয়াল করলো তার একটা হাত হ্যান্ডকাফ দিয়ে আটকানো। কোথায় আমি, আর আমাকে এখানে কেন আনা হয়েছে? মহিলাটি কোনো জবাব দেয় না, বরং তাকে আরো একটা ইঞ্জেকশন দিয়ে দিল। ষোড়শীর আবারও ভীষণ ঘুম পাচ্ছে। মনে হচ্ছে তলিয়ে যাচ্ছে সবকিছু। পুনরায় কত ঘন্টা পর তার ঘুম ভাঙলো তা সে জানে না। এবার আরো দুর্বল শরীর নিয়ে উঠল। কিন্তু এখন আর রুমে সেই মহিলাটি নেই, বরং তার জায়গায় রুদ্রবীর বসে আছে, সুদর্শন পোশাক পরে, মুখে অমায়িক হাসি নিয়ে। জানোয়ার। ষোড়শীর গালি সে গায়ে মাখল না, বরং হো হো করে হেসে উঠল। ঠিক বললে ষোড়শী, তুমি এখন জানোয়ার হবে, আমার ছোট কুকুরছে না। কখনোই না। ভেবেছেন আয়াত আমাকে খুঁজে বের করতে পারবে না? অবশ্যই পারবে। রুদ্রবীরের ভ্রু জোড়া নেচে উঠল। সে এগিয়ে এসে মেয়েটার গালে ঠাস করে একটা চট দিয়ে বলল, আমার এখান থেকে আজ অবধি কোনো মেয়ে বাইরে যেতে পারেনি। গিয়েছে তবে আমার পিটবুলগুলোর পেটে। তো আশা করিস কিভাবে যে বের হতে পারবি। তোকে ধরতে আমার খুব কষ্ট হয়েছে, কয়েকটা খুনও করতে হচ্ছে, যেমন তারা, তোর বাবা, কাজের মেয়েগুলো। তারা মানে? ষোড়শীর মুখখানা দেখে অনুধাবন করা যাচ্ছে সে ভীষণ আশ্চর্য হয়েছে। শুকনো ঢোক গিলে বলল, মাকে আপনি মেরেছেন? না, আমি নই, মল্লিকা কাজটা করেছিল। আমি পৃথিবীতে এত জঘন্য মহিলার দুটো দেখিনি। তখনই ভেবেছিলাম সুযোগ আছে, যে কোনো দিন নিয়ে যাব, কিন্তু না, তোকে পাঠিয়ে দিল ঢাকা। আর সেই আয়াত সবসময় জোকের মতন লেগে থাকে। আচ্ছা শোন, তোর পেটে বাচ্চা নিয়ে আমার কাছে এলে কত ভালো হতো। আমি কখনো এমন কুকুর পালিনি। ষোড়শী একদলা থুতু রুদ্রবীরের মুখে ছিটিয়ে দিল। এতে অবশ্য লোকটার কোনো সমস্যা হলো না। তেজ দেখতে থাক, আজ রাতে ওষুধটা ইনজেক্ট করে শরীরে ঢুকালে তখন আপনা আপনি চুপ হয়ে যাবি। রুদ্রবীর ষোড়শীকে ধাক্কা দিয়ে চলে গেল। মেয়েটা শব্দ করে কেঁদে উঠল। ষোড়শীর দুর্বলতা বলে দিচ্ছে তাকে বহুদিন ধরে আটকে রাখা হয়েছে। সে জানে না কয়দিন, অথবা এখন দিন নাকি রাত। সবকিছু কেমন একটা খারাপ স্বপ্নের মতন। 3 দিন হয়ে গেল, এখনো খুঁজে পাওয়া গেল না। মেয়েটা কেমন আছে? আমার ছোট ভাইকে পরকালে আমি কি জবাব দেব? পুরুষ মানুষ নাকি সহজে কাঁদে না। এদিকে সাহেল মনে পড়ে না সে ঠিক দিনে কয়বার কাঁদে। ষোড়শীকে পাওয়া যাচ্ছে না শোনার পর থেকে বাসার অবস্থা ভালো নয়। পুলিশ কেস করা হয়েছে, কিন্তু এতে কি বিশেষ লাভ হবে? মাহমুদা এগিয়ে এসে স্বামীর কাঁধে হাত রাখতেই দূরে সরে দিল সাহেল। দূরে যাও, তোমাকে আমার সহ্য হয় না। মেয়েটাকে যদি মেনে নিতে তাহলে এমন হতো না, পরিবার সহ থাকতো অন্তত। আমাকে দোষ দিয়ে কি লাভ? আয়াত তো বাহিরে দাঁড়িয়েছিল, ধরতে পারলো না। এর জন্য মা বাবাকে কষ্ট দিতে হয় না। অভিশাপ। মা, এনাফ। কখন মাহমুদার পেছনে এসে দাঁড়িয়েছে আয়াত তা সে খেয়াল করেনি। ছেলের ধমক শুনে একটু চমকে উঠল সে। আয়াত বাবার সামনে বসে বলল, ষোড়শীকে একটা স্যার অফিস রুমে নিয়ে গিয়েছিল, সেখান থেকে রুদ্রবীর ওকে নিয়েছে। স্যারের সাথে কথা হয়েছে, তার মেয়েকে নিয়ে হুমকি দিয়েছিল। স্বাভাবিক সন্তানের থেকে অচেনা কোনো মেয়ের জীবন তার কাছে বেশি নয়। রুদ্রবীরের বাড়ি থেকে শুরু করে সব জায়গায় ষোড়শীর খোঁজ করা হয়েছে, লাভ হচ্ছে না কিছু। শেষের কথাটা আয়াত খুবই নিচু স্বরে বলে। সাহেল ছেলের হাত ধরে বলল, তাহলে কি ওকে খুঁজে পাবো না আর আমরা? এমন কিছু না, আমার ওর খোঁজ পেতে আজ রাত অবধি সময় লাগবে। আমি কিছু সন্ন্যাসীদের এই ব্যাপারে ইনভলভ করেছে, এমনকি গ্যাংস্টাররাও আছে। তাতে কি লাভ হবে? আর এতে ওরা কিভাবে সাহায্য করতে পারবে? এক অপরাধী আরেক অপরাধীদের খোঁজ জানে। এই পৃথিবীতে এত বড় একটা কাজ করে রুদ্রবীর আর ওকে সাহায্য করে তারা কারা, তার ধারণা করা যায়। ওদের ইনভলভ করা কি সেফ আয়াত? এরা তো কোটি কোটি টাকা নেবে।
এটা আমি দেখব। আয়াত জানে এসব পেশার লোকেরা শুধু টাকার গন্ধে কাজ করে। সে ইতিমধ্যে কয়েক কোটি খরচ করে ফেলেছে। এমনকি ভারতীয় যে গ্যাংস্টার এই কাজে সহযোগিতা করবে বলেছে সে 20 কোটি টাকা চেয়েছে। আয়াদের কাছে এসব নগণ্য। এমনকি লিলিয়াও জানিয়েছে যে সে সাথে আছে। হঠাৎ তার ফোনে কল এলো। নাম্বারটা এদেশের নয়। ফোন রিসিভ করতেই আধো বাংলা ও আধো হিন্দিতে কেউ কথা বলে উঠল। কিছু জেনেছ? नहीं सर, किंतु ওই লোকের এক আত্মীয়ের পাতা মিলা है, उसके साथ बात कीजिए। দাও। ফোনের ওপাশে একটা বৃদ্ধ লোক হ্যালো বলে উঠল। সে পরিচয় দিল রুদ্রবীরের মায়ের বাড়ির লোক হয়। সঙ্গে সে তার কলকাতার বাড়ির দেখাশোনা করে। রুদ্রবীর এই লোকের ব্যাপারে আমাকে বলেন। সে কি সম্প্রতি ভারতে গিয়েছে? না, সে কি করছে? সে একটা অমানুষ। বেঁধে তুলে তাদের সাথে যা তা করে। আমার স্ত্রীকে তুলে নিয়ে গেছে। কিন্তু ও তো ছেলে নয়। সে মেয়েদের পোষা প্রাণী বানিয়ে রাখে। আপনি বুঝবেন না পুরো ব্যাপারটা। কিছু জানলে আমার সাথে যোগাযোগ করবেন। আয়াত ফোন রাখতে গেলে ওপাশ থেকে বৃদ্ধ লোকটা বলে উঠল, দাঁড়াও, ওকে মানুষ খুন করে? হ্যাঁ। বৃদ্ধ কিছু সময় চুপ থেকে বলল, ওর ব্যাপারে অনেক গল্প আশেপাশে বানানো, কিন্তু আমি সত্যি বলি, বহু আশা ছিল ওর মায়ের যে এবার তার ছেলে হবে, কিন্তু হলো না। বরং হলো একটা হিজড়া। জন্মের পর ছেড়ে দিল ওকে। একটা এতিমখানায় গিয়ে রেখে এলো, যেখানে তারা দান করত। ছোট থেকে ওর মা বাবা ওর কাছে দেবতাতুল্য ছিল, যারা ছোট ছোট এতিম শিশুকে আগলে রাখে। কিন্তু যত বড় হলো, ওর আশেপাশে সবকিছু পরিবর্তন হলো। এতিমখানায় স্যারদের ধারা, শারীরিক শোষণ, বন্দনা থাকা, নিজের বাবা মায়ের আসল সত্য সব মিলিয়ে সে মানুষদের ঘৃণা করা শুরু করলো। তবে সে পশু পাখিকে ভীষণ ভালোবাসতো, বিশেষ করে কুকুর ও বিড়াল। তবে এখানে একটা খারাপ দিক ছিল। সে আশ্রমের ছোট ছোট মেয়েদের চকলেট লোভ দেখিয়ে কুকুর বিড়াল সাজতে বলতো। ধরা পড়ায় চট্টোপাধ্যায় স্যার খুব মারে ওকে। মানুষটা খুব ওকে চেষ্টা করেছিল মানুষ বানাতে। তবে রুদ্রবীর তাকে দেখলেই ভয় পেত, খুব ভয়। সে এখন কোথায়? বর্তমানে বেঁচে নেই। রুদ্রবীর আজ এত ধনী তার বাবার বদৌলতে। ওর ব্যাপারে সঠিক কিছু আপনি কোথাও পাবেন না। আয়াত দীর্ঘ শ্বাস ফেলে বলল, ধন্যবাদ আপনাকে। তবে শরীরের উপর কারো হাত নেই। আজকের অমানুষকে কয়েকটা সাধারণ মানুষ তৈরি করেছে। ভুক্তভোগী অসংখ্য ছোট ছোট বাচ্চা মেয়ে। আমাকে বলেন, রুদ্রবীরের কোনো দুর্বলতা আছে? তা নেই। তখন তো ছোট ছিল, কচিবাসের বেদ দেখলেও ভয় পেত। এখন কি আর সেসবে ভয় পাবে নাকি? তাছাড়া চট্টোপাধ্যায় স্যারকে জমের মতন ভয় পেত। আচ্ছা, আর কিছু জানলে আমাকে বলবেন। ফোনটা রেখে দিতেই টেবিলে মাথা ঠেকালো আয়াত। সাহেল তাকে টুকটাক কথা জিজ্ঞাসা করলো। হঠাৎ বাহির থেকে একটা মহিলার জোরে জোরে কান্নার শব্দ শোনা গেল। কণ্ঠটা মল্লিকার। আয়াত বিরক্তিতে মাথা চেপে ধরল। এটা মল্লিকা না? বাবা প্লিজ, একে বাড়ি থেকে বের করেন। আমার কিচ্ছু সহ্য হচ্ছে না। মাহমুদা ও সাহেল বাহিরে গেলে আরো কান্নার আওয়াজ বাড়ল। আয়াত নিজের রুমে যাচ্ছে, তখন শুনতে পেল মল্লিকা বিলাপ করে বলছে, আমার দোষ, আমার পাপের শাস্তি আমার মেয়ে পেল। পৃথিবীতে কর্মফল কখনো বাদ থাকে না। আমার মেয়ে আর ফিরবে না। আয়াত থমকে দাঁড়ালো। হঠাৎ কেমন শূন্য বোধ করলো সে ভেতর থেকে। অলস পায়ে রুমে এসে গোসলখানায় ঢুকলো। শরীর জ্বলে যাচ্ছে তার। শাওয়ারের পানি ছেড়ে দিতেই তার নিজের অতীত মনে পড়ল। পৃথিবী আর সকলের সামনে বংশের সবচেয়ে ভদ্র শান্ত ছেলেটা আড়ালে অন্য কিছু। সে নিজের জীবনের প্রথম পাপটা করেছিল অজান্তেই, যখন ভুলবশত তার এক বন্ধু তার হাতে খুন হয়। সে বিষয়টাকে খুব সাবধানে হ্যান্ডেল করেছিল। ব্যাস, তখন সে বুঝতে পারল সে খুব বুদ্ধিমান, যে কোনো কিছু করতে পারবে। 17 বছর বয়সে সে অপরাধীদের সাথে ঘুরত, জ্ঞান দিত, কারণ তার খুব বড় হতে হবে। হ্যাকিং ও প্রযুক্তি জ্ঞানের আড়ালে অর্জন করল। নারীদের সে ঘৃণা করত, কারণ তাকে বুদ্ধিতে টক্কর নারীরা দিত। খুব যে অহংকার ছিল আয়াদের, বুদ্ধির অহংকার। এরপর ধীরে ধীরে লিলিয়ার সাথে যুক্ত হলো। তার প্রথম স্ক্যাম ছিল সাধারণ একটা ব্যবসায়ীর সাথে। লোকটা আহামরি সৎ ছিল না, তবুও সব খুইয়ে রাস্তায় বসে কেঁদেছিল। এরপর আয়াত শুনেছিল সে অসুস্থ হয়ে খুব বেশি দিন বাঁচেনি। আয়াত যাদের টার্গেট করে তারা খুব বেশি সাধু নয়।
কিন্তু সব হারিয়ে তারাও কাঁদে, অভিশাপ করে। তখন আয়াদের মনে হতো তাকে কেউ থামাতে পারবে না। অল্প সময়ে সে ইন্টারন্যাশনাল একটা বিষয়ে হয়ে উঠল জোকার। কেউ কখনো ভাবতেও পারবে না পৃথিবীর ছোট্ট একটা দেশে বসে কোনো এক ভদ্র ছেলে মায়ের হাতে ভাত খেয়ে কোটি কোটি টাকা অথবা ডলার স্ক্যাম করে। আয়াদের কোনো অভাব ছিল না, তাকে কেউ থামায়নি, কিন্তু তাকে থামিয়ে দিলেন সৃষ্টিকর্তা। সেই মানুষ আজ একজনকে খুঁজে পাচ্ছে না, তার স্ত্রী, তার সম্পদ, তার ভালোবাসা। আয়াত বন্ধ করে শাওয়ার, শরীর মুছে বাহিরে বের হয়ে এলো। সে বিছানাতে একবারও ঘুমায়নি 3 দিন। এখন সিগন্যাল দিচ্ছে, বাহিরে এখনো মল্লিকার কান্নার আওয়াজ শোনা যায়। তাহলে কি এসব আয়াতের কর্মফল? সে ধীরে ধীরে বিছানাতে মাথা রাখলো। মনে হচ্ছে ষোড়শী তাকে জড়িয়ে ধরেছে। আয়াত ফিসফিস করে বলল, ভালোবাসি ষোড়শী, তোমাকে ভীষণ ভালোবাসি। আমার একে কি বানানো উচিত? এতদিন ধরে ভাবছিলাম কুকুর বানানোর কথা, ছোট একটা কুকুর ছানা, কিন্তু এখন মনে হচ্ছে বিড়ালও মন্দ হবে না। কত কিউট হৃদয় এটা, আমি কি করব বুঝতে পারছি না। রুদ্রবীরের ভাবভঙ্গিমা দেখে স্মরণ হলো সে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে চিন্তিত আছে। হয়তোবা প্রত্যেক শয়তানেরই দেবদূতের ভঙ্গিমা কথা বলে। পাশে দাঁড়ানো ডক্টর যে রুদ্রবীরের সকল পাপের সঙ্গী দীর্ঘশ্বাস ফেলল। এতদিন এখানে যে মেয়েগুলো আসতো তাদের সে চিনত না, কিন্তু সামনে শুয়ে থাকা মেয়েটাকে সে চিনে। সাহেলের সাথে একটা বিয়েতে পরিচয় হয়েছিল, তখন দেখেছিল। চেনা পরিচিত দেখে বোধহয় হৃদয়ের খানিক শিরশির অনুভূতি হচ্ছে। অচেনা হলে সে নিজেও এই জিনিসটাতে আনন্দ বোধ করে। ষোড়শী এখন খুব বেশি হুঁশে নেই। রুদ্রবীর ও ডাক্তারের কথা বুঝতে পারলেও জবাব দিতে পারে না। সে বুঝতে পারছে তার পরনে খুবই সামান্য পোশাক। সে সব সময় নিজেকে সংযত করে চলছে। এমনকি আয়াদের সাথে বিছানাতে ঘুমালেও কখনো এতটা খোলামেলা হয়নি। সেই তাকে এভাবে রাখা হয়েছে। এক ফোঁটা অশ্রু তার চোখের কার্নিশ বেয়ে বের হতে লাগলো। রুদ্রবীর তা লক্ষ্য করে বলল, ওহো, কান্না করছো তুমি? আহারে, একটু কষ্ট লাগবে। ডক্টর তোমাকে একটা ওষুধ দিবে যাতে তুমি নিজেকে বেস্ট ওমেন মনে করো। এছাড়া তেমন কিছু না। এটা তোমার মস্তিষ্ককে নিয়ে হালকা খেলবে শুধু। ঔষধ দিয়ে দেবো এখন স্যার? অফকোর্স। ডক্টর একটা সিরিঞ্জ বের করলো, একটা নীল রঙের তরল ভর্তি। ষোড়শী বারবার চেষ্টা করছে থামাতে, কিন্তু পারছে না। চোখের পলকে তরলটা সিরিঞ্জের মাধ্যমে তার শরীরে প্রবেশ করালো। খুব যন্ত্রণা হচ্ছে তার, গঙ্গাতে লাগলো, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। রুদ্রবীর স্বস্তি বোধ করল। অবশেষে সে আয়াতকে হারাতে পেরেছে। এখন যাই হোক, ষোড়শী আর আগের মতো কখনো হবে না। সে আসলেই শক্তিশালী, মহাশক্তিশালী। হারাতে পারবে কেউ? ষোড়শীর প্রচণ্ড পিপাসায় ঘুম ভাঙলো। আলো অন্ধকারের মধ্যে খেয়াল করলো এটা অপরিচিত একটা রুম এবং বসবাসযোগ্যহীন। প্রচণ্ড হিউম্যান ওয়েস্টের গন্ধ। পুরো রুম স্যাঁতসেঁতে অন্ধকার। সম্ভবত ঔষধ দেওয়ার পর মেয়েদের এখানে রাখা হয়। 2 বার ইতিমধ্যে তাকে ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে। ষোড়শী হিসেব রেখেছে এটা 3 দিনের মাথায় তা করেছে ডক্টর। মাঝখানে একবার কথা বলতে পেরেছিল, বিনিময়ে শরীরে আঘাত পেয়েছে। ইদানিং নিজের মধ্যে পরিবর্তন পায়। কেমন বিড়ালের মতো নিজের শরীর চেটে ফেলে, যা তা গন্ধ শুকতে যায়। শব্দ করে সে কেঁদে ফেলল। সে আর মানুষ নেই, একটা জন্তুতে পরিণত হয়ে গেছে। কিন্তু জীবনে তো সব ঠিক চলছিল, তাহলে ঠিক কোথায় ভুল হলো তার? এই রুমে এত কিছু খুঁজলো যাতে নিজের জীবন শেষ করা যায়, কিন্তু তাও পেল না। এটা তো অভিশাপ লেগেছে তার। ষোড়শীর চোখ বন্ধ হয়ে আসছে। ঘুমালে ইদানিং সে সুন্দর স্বপ্ন দেখে, যে স্বপ্নতে আয়াত আসবে তাকে বাঁচাতে। বিকট শব্দ করে দরজা খুলে গেল। ষোড়শীর চোখ খুলতে ইচ্ছা করছে না। আবার বোধহয় তার সেই অপারেশন থিয়েটারে যেতে হবে, তারপর পুরো পেশ শেষ হয়ে যাবে। কোনো ছেলে ভেতরে ঢুকবে না, সরে যাও। আয়াত, এটা আয়াদের কণ্ঠ। ষোড়শী কি স্বপ্ন দেখছে যেটা চোখ খুললেই শেষ হয়ে যাবে? কিন্তু তবুও কষ্ট করে চোখ খুলল সে। পেছন থেকে আসা আলোতে দেখলো সেই পুরুষটাকে, পূর্বের মতন উজ্জ্বল সুন্দর। ষোড়শী কি খুশি হবে? কিন্তু আয়াত কাঁদে কেন? দুর্বল কণ্ঠে সে বলল, আয়াত,
হাত বাড়িয়ে দিল সে, কিন্তু আয়াদের তো পা চলছে না, একটুকু না। হাঁটু গেড়ে বসে সে কাঁদতে কাঁদতে বলল, আমি সরি সরিষি, আমাকে মাফ করো। আমি তোমাকে রক্ষা করতে পারিনি, খুঁজে পেতে অনেক দেরি করে ফেললে। আমি অপদার্থ, কাপুরুষ সরিষি। এগিয়ে এসে ষোড়শীকে জড়িয়ে ধরল, কিন্তু দুঃস্বপ্নের সমাপ্তি ঘটল যেন। পুরো দেশ, মিডিয়া থেকে শুরু করে জনসাধারণ বিগত কয়েকদিন ধরে বিভিন্ন অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। রুদ্রবীরের ঘটনা যত শুনছে তত যেন তাদের গায়ে কাটা দিচ্ছে। এটাও সম্ভব, তার 3টা বাড়ি থেকে মোট 80টা মাথার খুলি পাওয়া গেছে। এছাড়া ডক্টর, সঙ্গী, নার্স, রুদ্রবীরের কর্মচারীদের বয়ান মতে খুন প্রায় 200-র উপরে। এটা সব থেকে বড় সিরিয়াল কিলিং এর কেস হিসেবে আইন চিহ্নিত করেছে। কিন্তু মূল যে সে কথায়, রুদ্রবীর পালিয়ে গেছে। তার অর্থ সম্পদ আটকে দেওয়া হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। মূলত যে ডক্টরের সাথে ছিল সে এমন একটা ঔষধ তৈরি করতে পেরেছিল যা মানুষের মস্তিষ্কে ক্ষত বিক্ষত করে তাকে উক্ত জন্তু হিসেবে আচরণ করতে বাধ্য করে। অনেক অসাধারণ সাফল্য হলেও এই ঔষধটার সব ধরনের তৈরির কৌশল আদালত দ্বারা ইতিমধ্যে নষ্ট করার আদেশ করা হয়েছে। বর্তমান সব খোঁজ নিয়ে আয়াত দীর্ঘশ্বাস ছাড়লো, ঘাড় ঘুরিয়ে বিছানার পানে তাকালো। ষোড়শী স্বাভাবিক নেই, বিড়ালের মতো আচরণ করে কিছুটা। সমস্যা হলো ডক্টর এটার অ্যান্টিবায়োটিক বানাবে না জানিয়েছে। তাকে অত্যাচার করেও এই কাজ করানো যায়নি। অন্য সকলে চেষ্টা করেছে, কিন্তু তাদের অরিজিন চিনতে হবে, তারপর তার জন্য অ্যান্টিডোজ বানাতে হবে। কতটা সময় লাগবে কেউ জানে না। আয়াদের মাঝে মধ্যে কষ্ট লাগে। ভাইয়া, রাত হয়েছে, তুমি কিছু খাবে না? খাবো, সরিষে উঠলে। কিন্তু তীরা কিছু বলতে গিয়েও থেমে গেল। যতবার জ্ঞান ফিরেছে ততবার আয়াদের উপর হামলা করেছে ষোড়শী, তবুও একবারও বকেনি তার ভাই। তীরা কেঁদে ফেলল, ভাইকে জড়িয়ে ধরে বলল, সব ঠিক হবে ভাইয়া, আমাদের সরিষে কখনো কারো ক্ষতি করেনি, সব ঠিক হবে। কাঁদিস না, সরিষের জ্বর আসছে। কাঁদিস না, সরিষের জ্বর আসছে আজ অনেক। থামছে না কেন? সত্যি বলতে ওকে আমি সারা জীবন এইভাবে রাখতে পারবো, কিন্তু মরতে দেখতে পারবো না। রাতে খেয়েছিস? না। যা, খেয়ে ঘুমিয়ে পড়। তীরা চলে গেল। আয়াত ষোড়শীর পাশে গিয়ে বসলো। আলতো করে কপালে চুমু খেতেই মেয়েটার চোখ খুললো। হাত বাড়িয়ে আয়াতের গাল ধরলো সে। আমি ভেবেছিলাম আবারও তুমি আঁচড় দিবে আমাকে। না, প্রত্যেকবার জ্বর এসে যাওয়ার পর থেকে আমার একটু একটু ভালো লাগে। দেখেন কত ঘেমেছি আমি। ষোড়শী একটু সরে গিয়ে আয়াতকে দেখলো। সত্যি পুরো বিছানা ভিজে গেছে, মনে হচ্ছে গোসল করে ভেজা কাপড়ে শুয়েছিল সে। সম্ভবত এগুলো ঔষধের কার্যকারিতা বিনষ্ট হওয়ার সিমটম। একটু পানি দেবেন? আয়াত এগিয়ে এসে 1 গ্লাস পানি দিল। মেয়েটা বড্ড শুকিয়ে গেছে। আরেক গ্লাস দেন, আমার পিপাসা পেয়েছে অনেক। পানি খাওয়া শেষ হলে ষোড়শী উঠে বসলো। তার গোসল দিতে মন চাচ্ছে অনেক, তবে এ কথা সে আয়াতকে বলবে না। নিজের ডান হাতের দিকে তাকে দীর্ঘশ্বাস ছাড়লো। একটা শিকল দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে, নিজের উপর নিয়ন্ত্রণ নেই এজন্য। এটার বিরোধিতা করেছিল অনেক আয়াত, পরবর্তীতে ডাক্তারদের কথায় রাজি হয়। ষোড়শী একধানে আয়াতকে দেখছে, এ দেখাতে তার মন ভরে না। সে ভেবেছিল সব তো শেষ। এতে কি দেখো তুমি? আপনাকে দেখতে ভালো লাগে, ভেবেছিলাম আর কখনো পারবো না দেখতে। গোসল করবে? না। আয়াত হেসে মাথায় হাত দিয়ে বলল, ভয় নেই, তুমি আক্রমণ করলে আমি সামনে নেব। এরকম একটু মধুর কথা ষোড়শীকে কাঁদানোর জন্য যথেষ্ট ছিল, কিন্তু সে কাঁদবে না। তাকে বাঁচতে হবে, দুনিয়াতে সব থেকে স্ট্রং মেয়ে হয়ে বাঁচতে হবে। আয়াত তাকে কোলে করে নিয়ে বাথটবে শুয়ে দিল। আগে তার রুমে বাথটব ছিল না, সম্প্রতি কিনেছে আয়াত ষোড়শীর জন্য। মেয়েটার শরীর থেকে কাপড় খুলে পাশে রেখে তাকে উষ্ণ পানিতে শুয়ে দিল। আরাম বোধ হচ্ছে তার। এত ঘেমেও তার শীত লাগে অনেক। হঠাৎ চমকে উঠল সে। কি করছেন? এত রাতে গোসল কেন দেবেন? কারণ আমি সারাদিন করিনি, আসলে কিছুটা নিজের স্মেল নাকে লাগছিল। মিথ্যুক, আমি দুপুরে আপনাকে গোসল করতে দেখেছি। আয়াত ষোড়শীর পেছনে গিয়ে বসলো। তার ভারে পানিগুলো হালকা বাহিরে ছিটিয়ে গেল। তুমি না ঘুমাচ্ছিলে? না, আমার ঘুম হয় না, শুধু মনে হয় তন্দ্রাতে আছে, এক ধরনের হ্যালুসিনেশনও হয়। এটা ডক্টরদের জানাতে হবে। আপনার কি মনে হয় তারা কিছু উপায় বের করতে পারবে? পারবে, যতটা তারা আমাকে বলেছে ওই কোনো ওষুধটা তোমার মস্তিষ্ক নিয়ে খেলেছে, মানে প্লেসবো এফেক্টের মতন। আমি আশা করি তারা পারবে।
আয়াদের শক্ত বাহু ষোড়শীকে জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নিল। পুরুষটির উদাম বক্ষ তার ত্বকে এসে লাগলো। ঘাড়ে থুতনি ঠেকিয়ে বলল, তুমি রুদ্রবীরের কেমন শাস্তি চাও ষোড়শী? শাস্তি? তাকে তো ধরা যায়নি। আমি খুঁজবো তাকে। সত্য বলতে এত বড় পৃথিবীতে কাউকে খোঁজে তেমন কঠিন কিছু না। কেমন শাস্তি চাও? মৃত্যু? না, এটা তো তাহলে তার জন্য উপকার হবে। বরং এ যা করেছে সেটার অনুরূপ না 100 গুণ পেলে মনে হয় শাস্তি পূরণ হবে না। আচ্ছা, এসব ভাবতে হবে না, সেটা এখন অতীত। আর সেসব মনে করবে না। আমি আছি, সবসময় তোমার সাথে আছি। আমি সুস্থ হতে চাই। পারবে ষোড়শী? আপনি এইভাবে ডাকলে আমার কেমন যেন লাগে। ষোড়শী? জি ষোড়শী? বলেন। আয়াত মেয়েটার মেদুর কানে ঠোঁট রেখে ফিসফিস করে বলল, আই লাভ ইউ। তোর বউয়ের সাথে আমি দেখা করতে গেলে কি তোর বউয়ের জাত চলে যাবে? আমার ছেলে হয়ে তুই এতটা বদলে গেলি কিভাবে? মায়ের অভিযোগগুলো গিলে নিল আয়াত চুপচাপ, কারণ সে কোনো প্রকার তর্কে জড়াতে চায় না। ভেতর থেকে ষোড়শী উকি দিচ্ছে। এখন মেয়েটার পরিস্থিতি একদম প্রায় স্বাভাবিক, যদিও ডক্টর বলেছে পুরোপুরি পয়জনটা মিশতে সময় লাগবে, কিন্তু খুব বেশি ক্ষতি হবে না। মাহমুদা বিরক্ত হয়ে বলল, ওকে বাইরে বের হতে দে, আজকে রেজাল্ট দিবে, সবার সাথে থাকুক, টেনশন কম হবে। আয়াত হাই তুলে বলল, তুমি কবে থেকে ওরা তো কেয়ার করা শুরু করলে মা? এর থেকে একা থাকো। চুপ, বিয়ে করে নিয়েছিস যখন, তখন সংসার তো করতে হবে তোকে। তার তার তোদের বিয়ের যে খবরটা সবার কাছে বলতে হবে। দয়া করে সেই অবধি ষোড়শীকে তীরার কাছে থাকতে দে। আমাকে লুকিয়ে যে বিয়ে করেছিলি তা আমি আত্মীয় স্বজনেরকে জানতে পারবো না। মাহমুদার নাকটা লাল হয়ে গেল। মহিলাটা সব মেনে নিলেও এখনো কোথাও আত্মসম্মানের কাঁটা অযাচিত ভাবে তার অন্তরে খুঁচিয়ে চলছে। আয়াত গম্ভীর সুরে বলল, রাতেও নিচে যাবে, এর আগে না। মা আমাকে প্রেশার দিও না, সবকিছু স্বাভাবিক গতিতে চলতে দাও। মুখ গোমরা করে চলে গেল মাহমুদা। ষোড়শী আয়াতকে ভেতরে ঢুকতে দেখে জিজ্ঞেস করলো, চাচির সাথে এমন করেন কেন আপনি? বর্তমানে সে আমার মায়ের মতো। হলে হবে, কিন্তু তুমি বের হবে না। গাল ফুলিয়ে ষোড়শী বলল, কয়দিন পর ভার্সিটিতে পাঠাবেন কিভাবে? আমি তোমার জন্য গার্ডের ব্যবস্থা করেছি। তাছাড়া এখানে ভর্তি হবে। তারা আমাকে কথা দিয়েছে ক্যাম্পাসে থাকাকালীন কোনো রকম ঝামেলা হবে না। আয়াদের কথার সমাপ্তিতে ষোড়শী বিছানায় শুয়ে গড়াগড়ি খেতে লাগলো। মেয়েটার ত্বক ইদানিং ভীষণ নরম হয়েছে। ডক্টর বলেছে এগুলো ঔষধের জন্য। ভবিষ্যতে যখন কার্যকারিতা চলে যাবে তখন স্কিন ড্যামেজ থেকে ষোড়শীর চেহারা নষ্ট হওয়ার সম্ভাবনা অধিক রয়েছে। সে কথা ভাবতেই ভীষণ খারাপ লাগে তার। এমন না যে সে এ কথা ভাবছে যে আয়াত বদলে যেতে পারে। যে মানুষ তাকে রক্ষা করার জন্য এত লড়তে করতে পারছে সে সৌন্দর্যের মোহিত হয়ে থাকবে না। হাতের উপর ভর দিয়ে ষোড়শী নিজের স্বামীকে মন ভরে দেখছে। খুব শীঘ্রই তাদের বিয়ের 1 বছর হতে চলছে। এক সময় তাদের বিয়ে হবে সে ভাবনাটাও একটা মিথ্যা মরীচিকার মতো লাগতো। তবে এখন কিভাবে যেন সব সম্ভব হয়ে গেল। আয়াত গভীর মনোযোগ দিয়ে ফোনে কিছু একটা দেখছে আর ঘরময় পায়চারি করছে। আপনি আমার থেকে বেশি পরীক্ষার রেজাল্ট নিয়ে ভাবছেন? পরীক্ষার না, কারণ আমি জানি তুমি আর তীরা ভালো রেজাল্ট করবে। আমি অন্য বিষয় নিয়ে চিন্তিত আছি। কোন বিষয়? সিক্রেট। আচ্ছা আয়াত, লিলিয়াকে কাল কল করেছিল আপনাকে? মুখটা মলিন হয়ে গেল আয়াদের। সে এক্ষুনি সবকিছু ষোড়শীকে বলতে ইচ্ছুক নয়। অতীতের সেই ঘটনার জন্য মেয়েটার ব্রেন এখনো অন্যায় নিতে পারে না। যদি সব শুনে আয়াতকে ছেড়ে চলে যায়, অদ্ভুতভাবে একই ঘরে একই বিছানায় দুটো মানুষ পাশাপাশি থেকেও একে অপরকে হারিয়ে ফেলার ভয়ে মুশগুল। আয়াত তার পাশে এসে বসে বলল। ষোড়শী আয়াদের কোলে মাথা রেখে বলল, আমার পরিচিত, খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। ষোড়শী আয়াদের কোলে মাথা রেখে বলল, রুদ্রবীর আমাকে বলেছিল যে সে চাইলে শুরুর পরীক্ষাগুলোতে আমায় নিতে পারত, কিন্তু তা করেনি। কারণ চেয়েছে আজ রেজাল্ট দিবে এবং আপনারা যেন রেজাল্ট দেখে কষ্ট পান। শয়তান পরিকল্পনা করে, তবে সেটা আসলে পরিপূর্ণ হয় না। সব অতীত ভেবে ভুলে যাও। আমার একটু নেপাল যেতে হবে আগামীকাল।
কেন যাবেন? কোন কারণে? কি দেখতে? আমিও যাব আপনার সাথে। ষোড়শী অশ্রু সজল চোখে আয়াদের পানে তাকিয়ে রইল। মেয়েটা কি ইদানিং বেশি কিউট হয়ে গেছে। আয়াদের কামড়াতে মন চাচ্ছে গালটায়। ইদানিং নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন, তবু আত্মাকে সান্ত্বনা পুরস্কার দিতে ছোট্ট করে গালে চুমু খেয়ে বলল, বিজনেসের কাজ, তোমাকে এখন আমি কোথাও নিয়ে যাব না। তীরার সাথে থাকবে। সুস্থ হলে আমরা ঘুরবো, ঠিক আছে? আর কত সুস্থ হতে হবে? দেখেন আমি একদম সুস্থ। না, মুখে বললে হবে না, প্লিজ। একটা দিনের ব্যাপার। মন খারাপ করে ষোড়শী বলল, আমার জীবনটা কেমন হয়ে গেল, স্বাভাবিক নয়। সব ঠিক হবে। যে তোমার সাথে এমন করেছে সে নিজেও ভালো থাকবে না, কখনো না। কোনো বন্দিকে কি এত খাবার দেওয়া হয়? রুদ্রবীর ভেবে পাচ্ছে না তাকে ঠিক কোন জেলে বন্দি করেছে পুলিশটা। পুরো কক্ষটা একদম ধবধবে সাদা, আর কিছু নেই। সে অভিজ্ঞতা থেকে বলে দিতে পারে এটা টর্চার সেল। তবে 4 দিন হয়ে গেলেও এখন অবধি কেউ এসে তাকে জিজ্ঞাসাবাদ করেনি। শুধু মাঝে মধ্যে আসে, হরেক রকম খাবার দিয়ে যায়, কিন্তু কোনোদিনও সে খেতে পারে না। খাবার খেতে গেলে দুর্গন্ধ নাকে লাগে, মাংস পচা দুর্গন্ধ। আজকেও ব্যতিক্রম হয়। অগত্যা খাবার রেখে দিল। ইদানিং জীবন নিয়ে তার অনেক চিন্তা হয়। আয়াদের সাথে না লাগলেও পারত, তাহলে এরকম পরিস্থিতি হতো না। তাছাড়া যখন জানলো আয়াত সেই জোকার, তখনও পিছপা হয়নি। এগুলো সব তার দোষ। এখন চোখ বন্ধ করলে শুধু আয়াতকে দেখে। এতদিন বুঝতে পেরেছে আয়াতকে কার মতন দেখত, ঠিক তার সেই মাস্টারের মতন, যাকে সে জমের মতো ভয় পেত। সাদা রুমে থাকতে থাকতে তার মন কেঁদে উঠল উদাস হয়ে। হঠাৎ শব্দ করে দরজা খুলে গেল। রুদ্রবীর দেখলো কতগুলো লোক ঢুকলো, সঙ্গে একটা টেবিল রেখে গেল, পাশে অনেকগুলো ছুরি চাপাতি। লোকগুলো তার দিকে এগিয়ে আসে। ছাড়ো, ছাড়ো আমাকে, এক্ষুনি ছাড়ো। কিন্তু লোকগুলো শুনল না, তাকে টেবিলে শুয়ে দিয়ে চলে গেল, হাত পা বাঁধা। রুদ্রবীরের হৃদয় ধকধক করছে। মনে পড়ে গেল সে কত শত মেয়েকে এভাবে টেবিলে বেঁধে রাখতো। তাহলে কি তাকে আজ সেরকম করে রাখবে? কিন্তু সে প্রাণী হবে না, পারলে নিজেকে নিজে শেষ করবে, সেই পদ্ধতি জানা আছে তার। দরজা খোলার শব্দ পুনরায় হলো। আয়াতকে দেখতে পেয়ে নিজের অনুমান সঠিক মনে করলো রুদ্রবীর। ও, তাহলে তুমি ধরেছো আমাকে? আমি ভেবেছিলাম কোনো পুলিশেরা ধরে এভাবে রাখে। কি করবে এখন? ওষুধ আমার ভেতর দেবে? আমার শরীরে আগে থেকে অ্যান্টিডেট আছে। তোমার বউ কি বেঁচে আছে না মরে গেছে, আমার ছোট বিড়াল? আয়াদের খুব রাগ হলো। সে যখনই রুদ্রবীরের গায়ে হাত তুলতে যাবে, ঠিক তখন পেছন থেকে আনোয়ার নামের বৃদ্ধ লোকটা বলে উঠল, মন এই রুমে আসার পর নিজের শিকারের উপর অন্যের হাত তোলা পছন্দ করে না। কেন? কারণ তার কাছে এটা শিল্পের মতন। ছবি আঁকে সে, অন্য কেউ ভুল রং ব্যবহার করলে। সে কখন আসবে? আসছে। আয়াদের তবু রাগ হলো। সে একদোলা থুতু রুদ্রবীরের মুখে ছিটিয়ে দিল। পেছন থেকে এ সময় হাসির শব্দ শোনা গেল। আয়াত পেছনে তাকিয়ে প্রথমবার মুস্তাককে দেখল। তার বয়সের আশেপাশের বয়স, চেহারায় শারীরিক গঠন মাফিয়া কম, কোনো রোমান্টিক লেভেলের নায়ক মনে হচ্ছে তাকে। আয়াতকে দেখে হাত বাড়িয়ে দিয়ে বলল, মর্তজা ওমর নওয়াজ, কেমন আছেন? আয়াত সুলতানি। ভালো, আপনাকে ধন্যবাদ এই জানোয়ারটাকে খুঁজে বের করার জন্য। মর্তুজা হাসলো, রুদ্রবীরের দিকে এগিয়ে গেল। তার গা থেকে ভালো সুগন্ধ আসছে। সে খুব শান্ত মাথায় আয়াদের থুতুগুলো রুমাল দিয়ে মুছে নিল। একে বের করার জন্য এত ডেম্পোরেট কেন ছিলেন আপনি? কারণ এই অমানুষ অনেকগুলো নিরাপদ মেয়েকে মেরেছে। আমি পুলিশে দিতে চাচ্ছিলাম, কিন্তু আনোয়ার আঙ্কেল না করলো। আইন কি করবে? ফাঁসির বাহানা বছর বছর বাঁচিয়ে রাখবে। মর্তুজা একটু ঝুঁকে এলো রুদ্রবীরের সামনে, এক হাতে ভর দিয়ে বলল, হ্যালো রুদ্রবীর, আমাকে দেখে ভয় পাচ্ছেন? এতক্ষণ তো খুব কথা বলছিলেন। আয়াত আমাকে পুরো ডিটেলস বলেন। আয়াত সব খুলে বলতে লাগলো। নিউজ শুনে না, মর্তুজা দেখে এসব কিছু জানে না। সে এই সময় অন্য হাতে একটা ছুরি তুলে নিল। আয়াত সব কথা শেষ করেছে। রুদ্রবীর, আপনার নাম সুন্দর হলেও আপনি মানুষ ঠিক না। তবে আমি আর আপনি এক। কেমন? আপনার বোঝার কথা। সে ছুরিটা আনতে আনতে রুদ্রবীরের পায়ের মাঝখানে এনে হেসে ফেলল। ফিস ফিস করে বলল, এখানে না, শূন্য মাঠ। আয়াতকে পেছন থেকে আনোয়ার টেনে বলল, আমরা চলে যাই, চলো। মন কাজ করে বের হয়ে আসবে। না,
আমার ষোড়শীকেও কষ্ট দিয়েছে, আমি সব দেখে যাব। মুর্তজা জিজ্ঞেস করলো, সরষিকে আমার স্ত্রী। ভীষণ ভালোবাসেন? হ্যাঁ। মুর্তজাকে একটু বেখেয়ালি দেখা গেল। আনোয়ার প্রায় দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। মুর্তজা ফিসফিস করে বলল, ভালোবাসা। সঙ্গে সঙ্গে রুদ্রবীরের পায়ের মাঝে একবার চালালো। মুহূর্তেই চিৎকারে ঘর কেঁপে উঠল। আয়াত এত তাড়াতাড়ি এমন কিছু আশায় ছিল না। আয়াদ, আমি সাধারণত আগে জিহ্বা সরিয়ে নিতে ভালোবাসি, কিন্তু আপনার জন্য করলাম না। আপনি তার চিকিৎসা শোনেন, একে বাঁচিয়ে রাখা ঠিক হবে না, তবে আপনি চাইলে রাখতে হবে না। এই পৃথিবী থেকে গেলে আমার ষোড়শীকে নিয়ে চিন্তা কম হবে। মুর্তজা তার গায়ের ব্লেজার খুলে নিল, শার্টের হাতাগুলো গুটিয়ে শুরু করলো অমায়িক অত্যাচার। আয়াত যদিও বলেছিল দাঁড়িয়ে থাকবে, কিন্তু এভাবে চোখের সামনে চামড়া খুলে নিতে দেখে কেমন লাগছে তার। পুরো ফ্রেশটা ভয়ঙ্কর। মেন্টালিনের গন্ধে তার বমি আসার উপক্রম। রুদ্রবীর এখনো জীবিত, কি ভয়াবহ ভাবে গঙ্গিয়ে যাচ্ছে। যখন মুর্তজা রুদ্রবীরের শরীরের মাংস কেটে তার মুখে ঢুকিয়ে চাবাতে বাধ্য করলো, ঠিক তখন আর আয়াত সহ্য করতে পারলো না, বাহিরে চলে এলো। সেখানে দেখলো আনোয়ার দাঁড়িয়ে আছে। সে উদাস মুখে বলল, আগেই বলেছিলাম। সে কি মানুষ? এত স্বাভাবিকভাবে কিভাবে? আনোয়ার কেমন মন খারাপের সুরে বলল, সে মানুষ থেকে পিশাচ হলো, আবার যখন মানুষ হলো আমরা তাকে পিশাচ বানালাম। এখন নিজেরা ভোগে চলেছি। মানে? কিছু না, তোমার স্ত্রীর খেয়াল রেখো, তোমাদের আনন্দের ভবিষ্যৎ কামনা করি। আয়াত ধীর করে মাথা নাড়ল। ভেতর থেকে এখন জোরে জোরে হাড় ভাঙার শব্দ শোনা যাচ্ছে। আয়াতের মনের কথাও একটা তো শান্তি হচ্ছে। আনোয়ার আঙ্কেল, আপনারা কি আমার সাথে বাংলাদেশে ফিরবেন? তাহলে একবার আমার স্ত্রীর সাথে আপনাদের দেখা করাবো। যাদের জন্য রুদ্রবীরকে ধরতে পারলাম তাদের দেখা উচিত। আপাতত না, আমরা ভবিষ্যতে একদিন দেখা করব, অন্য এক জায়গায় যাব, নাভাগীয় গ্রিসে। দোতলা থেকে আয়াতকে দেখে প্রায় দৌড়ে নামতে লাগলো ষোড়শী। রেজাল্ট তার জিপিএ 5 এসেছে, কিন্তু ঠিকঠাক দুজনে সেলিব্রেট করতে পারেনি। সিঁড়ি দিয়ে নামা শেষ হলো, ঠিক তখন আয়াত ভেতরে ঢুকলো। ষোড়শী বাচ্চার মতন তার বুকে ঝাঁপিয়ে পড়লো। মাত্র 2 দিন, তবুও আয়াত কতটা অশান্ত হয়ে গিয়েছিল। অবশেষে সব ঠিক হয়ে আছে। রুদ্রবীর হেরেছে। আয়াত তার চাচা চাচির শাস্তিও দিতে পেরেছে। ষোড়শী তার কাছে আছে, আর কি চাই? বাচ্চাদের মতন ষোড়শী মুখ তুলে বলল, আমি আপনাকে ভীষণ মিস করেছি। আয়াত থুতনি ধরে উঁচু করলো, গালে চুমু খেতে যাবে এর আগেই অদূরে দাঁড়িয়ে থাকা মাহমুদা উঁচু স্বরে বলল, লজ্জ দুটো। মায়ের কথায় চমকে গেল দুজনে, হেসে ফেলল। আসলেও আয়াত ও ষোড়শী কেমন নির্লজ্জ হয়ে গেছে। এর লজ্জাহীনতা ভালোবাসার। মুক্তির স্বাদ ঠিক কতটা সুন্দর তা একজন বন্দীকে জিজ্ঞাসা করলে সে ভালোভাবে বলতে পারবে। একটা কলঙ্কের জন্য সে ঠিক কতগুলো বন্দি জীবন কাটালো। প্রায় 1 বছরের বেশি হয়ে গেল সেই ঘটনার। যবে থেকে তার তারা মা এই দুনিয়া ছেড়েছিল, সেই থেকে অভিশাপ এসেছিল ষোড়শীর জীবনে। মানুষটার সব কিছু পুরোপুরি মনে আছে ষোড়শীর, যে তাকে শিখিয়েছিল মাতৃত্ব খারাপ নন, মা হওয়া খারাপ নন, বরং নিজের গর্ভে না হলেও তাকে নিজের সন্তানের মতো পালা যায়। ষোড়শী কবরস্থানের বাহিরে দাঁড়িয়ে আছে। ভেতরে এলাকার বাচ্চারা পরিষ্কার করছে। ষোড়শী তাদের বিরিয়ানি ঘুষের বিনিময়ে তার বংশের কবরস্থানটা পরিষ্কার করাচ্ছে। বাড়িতে এসেছে আজ 4 দিন। আগামীকাল ঘটা করে মানুষ খাওয়ানো ও দান করা হবে ষোড়শীর সুস্থ হওয়ার উপলক্ষে। এই প্ল্যানটা এসেছে সাহেলের মাথা থেকে। বাচ্চাদের কাজ করতে দেখে সে সামনে এগিয়ে গেল পুকুরের দিকটা। সেখানে এক মনে আয়াত কিছু একটা দেখছে। ষোড়শী তার পাশে গিয়ে শুধালো, কি দেখছেন? সাপটা মারা গেছে। চমকে উঠে সেদিক পানে তাকালো ষোড়শী। নির্জন হয়ে প্রাণটা পড়ে আছে। শ্যাওলা মাখা শ্বাসযুক্ত শরীরটা কাদাতে মাখামাখি হয়ে আছে। মন খারাপ হয়ে গেল ষোড়শীর। এই প্রাণটার দৌলতে একদিন সে বেঁচে ছিল। আয়াদের কাঁধে মাথা রেখে বলল, মন খারাপ করবেন না, এর জন্য আমারও খুব খারাপ লাগবে। যখন আমি সাঁতার কাটতাম তখন এটা বের হতো। কিসের জন্য বুঝিনি কখনো। হয়তো এটা প্রকৃতির রহস্য, যা আমরা বুঝতে পারি না। খেয়েছো সকালে? এখনো খাইনি। কেন?
আপনার জন্য অপেক্ষা করছিলাম। আয়াত হালকা করে মেয়েটার গালে চড় দিয়ে বলল, ও শুধু অনিয়ম করলে হবে পাগল? পাগল বলবেন না, এটা বলে রাগ ওঠে আমার। আর যাই করো, আমার উপর রাগ করবে না, তোমার সেই শক্তি নেই। আয়াদের কথায় ষোড়শীর ইগোতে খুব আঘাত লাগলো। সে কোমরে হাত রেখে বলল, আমি কখনো আপনার উপর রাগ করতে পারবো না, এই কথাটা ভুল। রাগ হয় আমার, অনেক রাগ হয় একটা বিশেষ সময়, যখন আপনার আশেপাশে কোনো মেয়ে এসে অযাচিত অ্যাটেনশন চায়। মনে হয় ষোড়শীর রিয়াকশন দেখে মনে হচ্ছে সে এক্ষুনি আয়াদের আশেপাশের মেয়েগুলোকে খেয়ে ফেলবে। অবশ্য আয়াত সেই জিনিসটা কল্পনাও করল। ষোড়শীর টেস্ট বাট অনুযায়ী সে লবণ আর মরিচ ছাড়া খাবে না। নিজের ভাবনা থেকে হেসে ফেলল। সে এত সিরিয়াস আর তার স্বামী কিনা হাসছে। রাগ হলো, এগিয়ে এসে আয়াদের বুক বরাবর দাঁত বসিয়ে দিল। আরে বিড়াল ছাড়ো, যদি মা আবার দেখে তাহলে বকবে আমাদের। আমার সিরিয়াস কথায় হাসলেন কেন? আয়াদের বুকে থুতনি থেকে মেয়েটা উপর পানে তাকালো। এই সময় তার চোখ একদম বিড়ালের মতন। যদিও তাকে বিড়াল বলতে আয়াদের ইচ্ছা হয় না, কিন্তু ডক্টর বলেছে কিছু স্বভাব আজীবন থাকবে। সেক্ষেত্রে তার স্বাভাবিকভাবে মিলে ষোড়শীর মনে কম প্রভাব ফেলবে। এজন্য মেয়েটাকে আয়াত রোমান্টিকভাবে বিড়াল ডাকে। এতে ষোড়শীর সহজ হয়ে যাচ্ছে। এভাবে তাকিয়ে থাকলে চুমু খেয়ে ফেলতে পারি আমি। আপনি খাবেন না? এটা দিনের বেলা, আমায় ভয় দেখানোর জন্য। ষোড়শীর কথা সমাপ্ত করতে পারল না। আয়াদের তপ্ত অধৈর্যগল তার ঠোঁটের উপরে এসে নামলো। দিনের বেলা, তাও আবার মানুষের ব্যস্ততায়। বিষয়টা খুব লজ্জাজনক, কিন্তু এটাই তো তাদের দাম্পত্য জীবনের মধুরতা। ক্ষণবাদে ষোড়শীকে সে ছেড়ে দিল। নিজের ঠোঁট কামড়ে আছে ষোড়শী। সে আয়াতকে কিছু বলতে চায়। কিছু বলবে? আপনি রাগ করবেন বললে। কেমন কথা যেটা শুনলে রাগ করবো? কি করেছ? ষোড়শী মাটির দিকে তাকিয়ে আছে। সে ইজাজের সাথে কাল রাতে যোগাযোগ করেছিল। কারণটা তীরা। কাল ইজাজ ভাইকে আমি কল করেছিলাম। কোন দরকারে শুনে? তীরা তাকে খুব ভালোবাসে, প্লিজ, তীরার এখানে কোনো দোষ নেই। আয়াত আস্তে করে কপালের চুলগুলো সরিয়ে দিয়ে বলল, তোমার সেসব ভাবতে হবে না। আমি যেহেতু শুনেছি, তখন ফকির সাথে আলাপ করবো, কিন্তু তোমার অচাচিত ইজাজের সাথে কথা বলার দরকার নেই, ঠিক আছে? জি ঠিক আছে। এখন চলো, সকালে খাবার স্কিপ করা যাবে না। এই সাপটার কি করবেন? এভাবেই থাকবে? না, এখানে কোথাও একটা গর্ত করে চাপা দিতে হবে। ষোড়শীর হাত ধরে আয়াত ভেতরে চলে এলো। হাত ধুয়ে ডাইনিং টেবিলে বসতেই গরম গরম পরোটা দিয়ে গেল। তা ছিঁড়ে সবে মুখে দিয়েছে মেয়েটা, ঠিক তখন দরজা দিয়ে উর্মি ও তার মা প্রবেশ করলো। এদের বহুদিন দেখেনি ষোড়শী, কারণ উর্মির সাথে বিয়ে ভাঙার পর মাহমুদার সাথে যোগাযোগ ছিল না। খাবার চিবানো বাদ দিয়ে তাদের দেখে আয়াত ধমক দিয়ে বলল, আশেপাশে নজর না দিয়ে চুপচাপ খাও, আর আমি যেন উল্টাপাল্টা ঘুরতে না দেখে। আপনি আমাকে বকেন কেন শুধু? কারণ মাকে তো আর বকতে পারবো না। সে একটা ফ্যান্টাসিতে ভুগছে যে আমি উর্মির দিকে ভবিষ্যতে চোখে যাব। কখনোই না। এত কনফিডেন্স? কি জনাব? দ্রুত মুখের খাবার খাইয়ে আয়াত ষোড়শীকে উপরে উঠিয়ে দিল। তাদের রুমটা এখন পুরোপুরি সাজানো। আয়াত কোথাও একটু বাকি রাখেনি। পরিশ্রম যেন সব ষোড়শীর পছন্দ অনুসারে হয়। জানলা দিয়ে দেখলো আয়াত সাহেলের সাথে কিছু একটা করছে। পর্দা টেনে সে গলায় ওড়নাটা রেখে পেটের দিকটায় কাপড় উঠালো। অসুস্থতার জন্য শরীরের মাঝে মধ্যে অনেক কিছু উঠে, ঔষধ লাগানো দরকার। তোমার নিজেকে দেখে ডিসগাস্ট ফিল হয় না? এই শরীর নিয়ে তুমি আয়াত ভাইয়ের মতন ছেলের সাথে সংসার করছো। এটা কি আয়াত ভাইয়ের সাথে বেইমানি হলো না? উর্মি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হাতের উপর হাত রেখে। ষোড়শী তাকে একটুকু জবাব না দিয়ে নিজের মতন ঔষধ দেওয়া শেষ করলো। বাবা, এখন এত উন্নতি যে জবাব দেওয়ার ইচ্ছে অবধি করো না? না, করিনি, কারণ আমি জানি আয়াত কখনো আমাকে সৌন্দর্য দেখে ভালোবাসেনি। সে কি একসময় বলেছিলে না যে আমার থেকে তুমি অযোগ্য, এজন্য তো ডিভোর্সও দিতে চেয়েছিলে? বলেছিল, কিন্তু এই বলে পরবর্তীতে নিজের কথা নিয়ে যে অনুতাপে ভুগেছে সেটা কেন আমি দেখব না? একজনের সব গুণ ভালোভাবে নিতে আমি রাজি। উর্মি ভ্রু নাচিয়ে বলল, তোমার সাহস বেড়েছে। মৃত্যুর মুখ থেকে যখন ফিরে আসবেন তখন বুঝবেন কেন একটা মানুষ এতটা বদলে যায় বা সাহসী হয়। একটাই তো জীবন, এটাকে অন্যের জন্য নয়, নিজের জন্য বাঁচেন। আমরা একে অপরকে ভালোবাসি, সুখে আছি, তাই আমাদের আলাদা করার চিন্তাতে থাকবেন না। আপনি যার সাথে সুখী হবেন তার সাথেই থাকেন।
উর্মি হেসে দিল, এগিয়ে এসে ষোড়শীর মুখোমুখি হয়ে বলল, আয়াত ভাই আমাকে একজন নারী হিসেবে আগে পছন্দ করেছে। আগে তো তোমাকে দেখতেও পারতো না, তুমি দ্বিতীয় নারী হিসেবে এসেছো। সঙ্গে তোমার বাবা না মারা গেলে অথবা তোমার সঙ্গে অ্যাক্সিডেন্ট না হলে আয়াত ভাই কখনো তোমাকে নজরে দেখতেও না। এটা হচ্ছে কঠিন বাস্তবতা, যা তুমি এত কিছু বলো এতে মিথ্যা হবে না। উর্মির কথা সহসা জবাব দিতে পারল না ষোড়শী। কথাগুলো সত্য ছিল, কিন্তু একজনকে কি এমন পছন্দ করলো যে অতি সহজে আরেকজনকে জীবনের জন্য ভালোবেসে ফেললো? তাহলে প্রথম জনের জন্য মনের অনুভূতির খামতি অবশ্যই ছিল। এসব ষোড়শী উর্মিকে বলবে না, ইশারায় রুম থেকে বের হয়ে যেতে বলল। একটাই তো জীবন, এটাকে সুন্দরভাবে বাঁচাতে চায়, আয়াদের সাথে, তার পরিবারের সাথে, আর যে অনাগত আসছে তার সাথে। হাতটা আপনা আপনি ষোড়শীর পেটে চলে গেল। এখনো সাহস করে আয়াতকে সে বলতে পারেনি। পুরুষটা জানলে নির্ঘাত খুব বকবে। একে তো অসুস্থতা, দ্বিতীয় তার বয়স কম, কিন্তু যে আসছে তার তো দোষ নেই। ষোড়শী মনে মনে ঠিক করলো আজ রাতে সব বলে দিবে। সাহেল ভেবে পাচ্ছে না তার ছেলের কাছে হুট করে এত টাকা এলো কিভাবে। দু হাতে টাকা খরচ করে, যদিও শুনেছে যে নতুন বিজনেস আছে তার, কিন্তু তাই বলে এত অল্প দিনে এত প্রফিট কিভাবে সম্ভব? মাঝেই মনে হয় ছেলেটা কোনো অন্যায় করছে না তো। পরক্ষণে নিজের চিন্তাকে সে ভুল ভাবতে চায়। তার এত ভালো ছেলে কখনো অন্যায় করতে পারে না। বাবা কি ভাবছেন? ভাবনা থেকে বের হয়ে এলো সাহেল, একটু নড়ে চড়ে বসে বলল, তেমন কিছু না, অনেক খরচ হবে অনুষ্ঠানটা। হোক, যদি ষোড়শীর জন্য দোয়া পাওয়া যায়। তা ঠিক, যদিও দোয়া তক্ষুনি পাওয়া যায় যখন টাকাগুলো সত্য হয়। এদিক থেকে আমাদের ভাবনার কারণ নেই। আয়াত একটু থমকে গেল। তার বাবা কি কিছু সন্দেহ করছে? কিন্তু সেদিকে গেল না। আপাতত প্রসঙ্গ বদলানোর জন্য বলল, গ্রামে কি হয়েছে শুনেছেন? মল্লিকার ব্যাপারে তো হ্যাঁ আমি শুনেছি। ওর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, যদিও ওর এটা তৃতীয় বিয়ে। সে যাই হোক, মল্লিকাকে তারা আবার বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছে। আপনি কিছু টাকা পাঠিয়ে দিয়েন মাসে মাসে, কারণ হাজার হোক সে ষোড়শীর মা। যদি আমার দেখতে মন চায় না, বিশেষ করে রুদ্রবীরকে এই পথ চিনিয়েছে চিনিয়েছে, তবু অনুতাপ যেহেতু করেছে, সেক্ষেত্রে একটু ভরণ পোষণের ভার বহন করা যায়। আমি ভেবে দেখব। বাবা অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়েন, বাকি কথা কাল হবে। সাহেলের থেকে বিদায় নিয়ে আয়াত উপরে যেতে লাগলো। প্রতিমধ্যে একবার তীরার রুমে উকি দিয়ে দেখলো সেখানে ষোড়শী আছে কিনা, কিন্তু না, কেউ নেই। তীরা কার সাথে যেন ফোনে কথা বলছে, বেশ লাজুক লাগছে এখন দেখতে। আয়াত সিদ্ধান্ত নিল দ্রুত তার বাবা আর ফুপুর সাথে কথা বলবে। নিজের রুমের দিকে হাঁটা ধরলো সে, পুরো করিডোর অতিক্রম করে শেষের ঘরটা। নিশ্চিত মেয়েটা এত সময় ভয় পাচ্ছিল। রুমে ঢুকে আয়াত ভ্রু কুঁচকে ফেললো। মেয়েটা শাড়ি পরে বসে আছে। এটা তখনই করে যখন সে আয়াদের সান্নিধ্য চায়। সে এগিয়ে এসে ষোড়শীকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে বলল, মনে হচ্ছে কেউ একজন আজ বেশি ভালোবাসা চায়। আমার আপনাকে কিছু বলার আছে। কাল সকালে শুনবো। প্লিজ শুনুন। আয়াত মুখ উঠিয়ে শুধালো, কি কথা? ঠোঁট চেপে বসে রইল ষোড়শী। ভীষণ ভয় লাগছে তার। প্রায় কান্নারত ভঙ্গিতে বলল, আপনি বকবেন। সকালে তো বললে বকবো, কি কথা আসলে বলতে চাও তুমি? আমি আমি মা হতে চলেছি। কেঁদে ফেললো ষোড়শী। আয়াত বোধহয় জোরে ধাক্কা খেলো, তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো, কারণ এখন সে উল্টাপাল্টা ব্যবহার করলে ষোড়শী আরো কাঁদবে। এটা কিভাবে হলো? তোমার মেডিসিন তুমি ঠিক মতো নিতে না? না, আমি মাঝে মধ্যে জানালা দিয়ে ফেলে দিই, অনেক ঔষধ যদি খেতে মন না চায়। ইডিয়েট, এমনিতে তোমার শরীরে ওষুধ কাজ করে না। বয়স কত কম তোমার। কিছু যদি হয় আমি তোমাকে হারাতে পারবো না। কাল ডক্টরের কাছে যাব, যদি সে বলে যে সব ঠিক, তাহলে বাকি কথা হবে। ষোড়শী উসখুস করে বলল, আরে সব ঠিক থাকবে। তোমার বয়স কম ষোড়শী। আপনি রেগে গেলেন? সে আমাদের সন্তান। সত্য বলতে আয়াত রাগেনি, বরং এক ধরনের আনন্দ তার মনের ভেতরে হচ্ছে। সে তো ভীষণ খারাপ একজন মানুষ, যে কোনো দিন ধরা পড়ে যেতে পারে। যদিও এটা অদূর ভবিষ্যৎ, লিলিয়া বলেছে এর সম্ভাবনা নাকি শূন্যের ঘরে, তবুও বলা যায় না কি হবে। যদিও আয়াত মার্কসিং কমিয়ে দিয়েছে, হয়তো একদিন পুরোপুরি হারিয়ে যাবে সেই জগৎ থেকে, কিন্তু তাও পূর্বের কর্ম অভিশাপ হয়ে তার চারিদিকে সর্বদা ঘুরবে। তবে এখন তার অংশ ষোড়শীর কাছে আছে, যার জন্য আয়াত সর্বোচ্চ লড়বে যেন কখনো তার ছেড়ে যেতে না হয় ষোড়শীকে।
মেয়েটার চোখ বড় বড় করে তাকিয়ে জবাবের আশায় আছে। ষোড়শীকে কাছে টেনে ফিসফিস করে বলল, আমাকে তুমি সবসময় টেনশনে রাখো, নিজের খেয়াল রাখতে হবে। ওষুধ নিয়ে এসব আর করা যাবে না। আমাদের সন্তানরা তোমাদের দুজনকে সুস্থভাবে বাঁচতে হবে, ওয়াদা করো। ষোড়শী তাকে শক্ত করে জোরে ধরল, ফিসফিস করে বলল, আমি সবকিছু মানবো আয়াত সুলতানি, আমার আমার ভালোবাসা। আয়াত হেসে মাথায় হাত রেখে বলল, একটা চট দিতে পারি তোমাকে সরিষে? ইস, কেন? আমার মনে হয় তোমাকে চট দিতেই ভালোবাসা হয়ে গেল। অদ্ভুত না? ষোড়শী হাসলো, গাল এগিয়ে দিয়ে বলল, দেন, এরপর কাঁদতে কাঁদতে বিচার দেব সকলের কাছে। কেমন বিচার করবে শুনি? আগে কেউ করেনি? আসলেও এত চর দিতেন, কখনো কেউ কিছু বলতো না কেন? কাল এই রহস্য শুনতে হবে তো। আমার মনে হয় ছোটবেলাতেই আমাদের বিয়ে ঠিক করে রেখেছিল বাবা আর চাচা মিলে, এজন্য আমাকে আটকাতো না। ভালোই বউকে পেলে পুষে বড় করেছে, এখন বউয়ের বাচ্চা পালবো। আমরা সুখী হব সরিষে, অনেক সুখী হব। গভীর রাতে ঘুম ভেঙে গেল ষোড়শীর। আয়াত তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। তার বাঁধন থেকে মুক্ত হয়ে জানালার কাছে এলো। এখন শেষ রাত, ক্ষণবাদে ভোর হবে। পাশ থেকে সে ফোনটা তুলে দেখলো লিলিয়ার নাম্বার থেকে মেসেজ এসেছে। আয়াত নাকি আরও কোনো একটা মার্কসিং থেকে সরে এসেছে। সে নাকি সিদ্ধান্ত নিয়েছে যে এসব কমিয়ে দিবে। সত্য বলতে ষোড়শী এসব শুনেছে কয়েক মাস হয়ে গেল। লিলিয়া তাকে বলতে চায়নি, জোর করে শুনেছে, এবং সে জানে এই ব্যাপারে আয়াতকেও বলতে নিষেধ করেছে। প্রথমে ভেবেছিল আয়াদের মুখোমুখি হবে, কিন্তু পরে ভাবলো সে জীবনে এত কিছু সহ্য করেছে যে এখন আয়াদের থেকে দূরে থাকতে পারবে না। কি হবে যদি এসব নিয়ে মুখ না খুলে? তো কি হবে যদি আয়াত কখনো না জানতে পারলো যে ষোড়শী সব জানে? রুদ্রবীর এত কিছু করেও তার ভাষ্যমতে বেঁচে গেছে। সেক্ষেত্রে আয়াত ধরা পড়ুক কখনো চায় না। একটু সে সেলফিশ না হয় হলো, জীবনে স্বার্থপর না হলে হয় না। ষোড়শী জানে এতে সে খুব খারাপ হবে। ধনীদের থেকে ঠকিয়ে অর্থ নেওয়া ভালো কিছু না, যদিও তারাও ভালো নয়। এসবে ষোড়শীর কোনো কাজ নেই। সে আয়াদের ষোড়শী। সে বাহিরের জগৎ চেনে না, দুনিয়া দেখে না, কিছু ভাবে না। শুধু জানে তার আয়াদের সাথে থাকতে হবে, সন্তানের সাথে থাকতে হবে, ভালো থাকতে হবে, আর স্বপ্ন গন্ধময় দিনগুলোকে সম্বল করে স্বপ্নতে বিভোর থাকতে হবে। এক জীবন বাঁচার জন্য খুব বড় নয়। সমাপ্ত। আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।